দখল ও দূষণের কারণে আশঙ্কাজনক হারে কমছে দেশীয় মাছের প্রজাতি। হুমকিতে টেকসই মৎস্য ব্যবস্থাপনা, কার্যকর ব্যবস্থা নিতে পারছে না মৎস্য অধিদপ্তর। বন্ধ করা যাচ্ছে না কোচিং বাণিজ্য। আইন অমান্য করে বাসা ভাড়া নিয়ে শিক্ষকরা গড়ে তুলেছেন কোচিং সেন্টার। মানসিকতা পরিবর্তনের পরামর্শ শিক্ষামন্ত্রীর। মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে বালু ভরাট করে নির্মাণ করা হচ্ছে ইকো পার্ক। ক্ষুব্ধ স্থানীয়রা। পার্ক নির্মাণ হলে নদ দখল হবে না, মন্তব্য নৌমন্ত্রী। এবং পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ভূমি অধিগ্রহণ নিষ্পত্তি না হওয়ায় দুশ্চিন্তায় ক্ষতিগ্রস্তরা। ওয়ান স্টপ সার্ভিস চালুর আশ্বাস জেলা প্রশাসনের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্য। আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের পাশাপাশি আজ আমরা কথা বলবো দেশের মৎস্য সম্পদ নিয়ে। এই বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে আছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর কাজী আহসান হাবিব। ডক্টর কাজী আহসান হাবিব, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমরা ফিরবো, তার আগে আমাদের হাতে যে এই সংক্রান্ত রিপোর্ট একটি আছে সেটি আমরা দর্শকদের দেখিয়ে আপনার কাছে আমরা ফিরছি। নদী সংলগ্ন খাল ও ছড়ার সংযোগস্থলে স্লুইস গেট নির্মাণ, নদীর বুকে জেগে ওঠা চর এবং অবৈধভাবে নদী ও খাল দখলের কারণে দিন দিন কমছে দেশীয় মাছের প্রজাতি। একই সঙ্গে শিল্প বর্জ্যের মাধ্যমে ভয়াবহ নদী দূষণ ও কারেন্ট জাল ব্যবহারের কারণে ব্যাহত হচ্ছে মাছের বংশবৃদ্ধি। এরই মধ্যে 54 প্রজাতির মাছকে ঝুঁকিপূর্ণ, 28 প্রজাতি বিপন্ন এবং 12 প্রজাতিকে মহাবিপন্ন হিসেবে চিহ্নিত করেছে মৎস্য অধিদপ্তর। একসময় নদী-নালা, খাল বিলে জাল ফেললেই ছোট বড় অসংখ্য মাছে ভরে যেত জেলেদের নৌকা। এখন আর সেই দিন খুঁজে পাওয়া যায় না। সুস্বাদু অনেক মাছই এখন হারিয়ে যেতে বসেছে। অবৈধ দখল ও দূষণ সহ নানা কারণে একসময় মাছের মোট চাহিদার প্রায় পুরোটাই যোগান দেওয়া নদী-নালা, খাল বিলে মাছের সংখ্যা দিন দিন কমছে। এর ফলে টেকসই মৎস্য ব্যবস্থাপনা হুমকির মুখে পড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমাদের এখন যে মৎস্য সম্পদের যে আমরা আহরণ করছি তার বেশিরভাগটাই আসছে কিন্তু অ্যাকোয়াকালচারের মাধ্যমে, অর্থাৎ মাছ চাষের মাধ্যমে। আগে যেখানটাই কিন্তু আমাদের সিংহভাগ মাছের উৎপাদন হতো আপনার ওপেন ওয়াটার রিসোর্স থেকে, অর্থাৎ নদী নালা এসব থেকে। বিভিন্ন ধরনের দূষণ এবং দখল ইত্যাদির কারণে কিন্তু আপনার এই মৎস্য সম্পদ আমাদের ফ্রেশ ওয়াটার যে এই আপনার ওপেন ওয়াটার যে রিসোর্স, এই ওপেন ওয়াটার রিসোর্স কিন্তু আমাদের কমে যাচ্ছে এবং এইটা থেকে আপনার মুক্তি পাওয়া কিন্তু খুবই দুষ্কর একটা ব্যাপার। এদিকে মৎস্য অধিদপ্তর বলছে মাছের প্রাকৃতিক বিচরণ ক্ষেত্র, নদী-নালা, খাল বিলের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের একার নয়। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক প্রজনন কেন্দ্র ছিল আমাদের হালদা নদী। এই হালদা নদীটাকেও প্রায় ধ্বংস করার পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। কতগুলো ইলিশের চ্যানেল আছে, যেমন আন্ধারমানিক চ্যানেল, বরিশালের ডাউনে হচ্ছে শাহবাজপুর চ্যানেল। এই চ্যানেলগুলো কিন্তু প্রায় ব্লক হয়ে গেছে। আমাদের শিল্প মালিকরা তারা তো কোটি কোটি টাকা আপনার আয় রোজগার করছেন এবং এট দ্য কস্ট অফ দ্য এনভায়রনমেন্ট। মৎস্য অধিদপ্তর লেখালেখি করা ছাড়া বাস্তব অর্থে আমাদের কিন্তু করণীয় কিছু নেই। এটা পরিবেশ অধিদপ্তরের কাজ এবং পানি সম্পদ মন্ত্রণালয় ড্রেজিংটা করে থাকে। বিশেষজ্ঞরা বলছেন এখনই মাছের প্রাকৃতিক অভয়ারণ্য, খাল বিল ও নদীগুলো দূষণমুক্ত করা না গেলে অচিরেই হারিয়ে যাবে ফলি, মহাশোল, পানরুই, বাঘা আইড় ও রানী মাছের মতো অনেক সুস্বাদু মাছ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই রিপোর্টে আমরা দেখলাম। এবারে এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের অতিথি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ডক্টর অধ্যাপক কাজী আহসান হাবিব। জনাব কাজী আহসান হাবিব, আপনি তো রিপোর্টটি দেখলেন। একসময় বলা হতো মাছে ভাতে বাঙালি, মানে এই কথাটি এখনো হয়তো অনেক ক্ষেত্রে খাটে, কিন্তু যেটি হচ্ছে যে প্রাকৃতিক উৎস থেকে যে মাছ আগে আহরণ করতেন আমাদের প্রান্তিক পর্যায়ের মানুষজন, আমাদের গ্রামের যে খেটে খাওয়া যারা মানুষ, বা ইচ্ছা করলেই হয়তো নদীতে গেলেই মাছ ধরা যেত, এখন সেই পরিবেশটি পরিবর্তন দেখতে পাচ্ছি। এই সামগ্রিক এই এত পরিবর্তন আসলে কেন? আসলে আমাদের বর্তমানে যে মাছের উৎপাদন তা মূলত অ্যাকোয়াকালচার বা মৎস্য চাষের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এখন এই চাষের মাছের সংখ্যা হয়তো 18 থেকে 20টি, কিন্তু আমাদের অতীতে আমাদের যে মুক্ত জলাশয়গুলো ছিল, যেমন নদী নালা, খাল বিল, হাওর বাওর, এগুলোতে বিভিন্ন ধরনের
মাছ আমাদের পাওয়া যেত। বলা হয় যে 260 প্রজাতির স্বাদুপানির মাছ আমাদের ছিল, কিন্তু সেগুলো আজ প্রায় হারিয়ে যেতে বসেছে। এবং সেগুলো বিভিন্ন কারণ রয়েছে, যে প্রধানত জলাশয় দূষণ, যে আমাদের যে কলকারখানার বর্জ্য এগুলো অবৈধভাবে এগুলো কোনো ট্রিটমেন্ট না হয়ে জলাশয়ে পড়ছে। তারপরে সেখানে এছাড়াও আমাদের যে পলি পড়ে অনেক জমি ভরাট হয়ে যাচ্ছে। তাছাড়া অবৈধভাবে আমরা প্রায় দেখি যে নদী নালা যেগুলো রয়েছে সেগুলোর অবৈধভাবে দখল হয়ে সেখানে বাসস্থান গড়ে উঠছে, কলকারখানা গড়ে উঠছে। তার সাথে আবার জলবায়ুরও একটি প্রভাব তো রয়েছেই। তো সামগ্রিকভাবে মিলিয়ে আমাদের যে স্বাদুপানির যে মাছের যে আমাদের যোগান সেটা অনেক কমে এসেছে, তার বৈচিত্র্য ও কমে এসেছে। তবে একটা দিক চিন্তা করলে দেখেন, এই যে স্বাদুপানির যে মাছগুলো, মাছের চাষের মাছ ছাড়া এই প্রাকৃতিক জলাশয়ে যে মাছগুলো পাওয়া যেত, এগুলো কিন্তু গ্রামীণ যে গরিব মানুষগুলো, ভূমিহীন মানুষগুলো, তাদের সহজ পুষ্টির একটি উৎস ছিল এবং সহজেই তারা তাদের ঘরে রাখা ছোট একটি জাল দিয়ে মাছ ধরতে পারত এবং সেখানে ধরে তাদের পুষ্টিটাকে তারা চাহিদা পূরণ করতে পারত। কিন্তু মাছ, চাষের মাছ কিনতে গেলে হয়তো তার থেকে অনেক দাম দিয়ে কিনতে হচ্ছে। সেক্ষেত্রে এই গরিব জনগোষ্ঠীর উপর একটা বড় ধরনের প্রভাব পড়ছে। তারপরে আরো ব্যাপার আছে যে এই মাছগুলো এসে প্রাকৃতিক জলাশয়গুলো নষ্ট হয়ে যাচ্ছে, পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে এর প্রজনন ক্ষেত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো আমাদের দেশে যে চাষের মাছের যে পোনা উৎপাদন হ্যাচারিতে, তার কোয়ালিটি যে ব্রুট ফিশ বা প্রজননক্ষম মাছ দরকার, তার কিন্তু তার একটি মানে জেনেটিক গুণাগুণ সম্পন্ন ভালো মাছটা কিন্তু প্রাকৃতিক পরিবেশ থেকেই সংগ্রহ করা যায়, এবং সেটা সংগ্রহ করতে পারলে আমাদের মাছ চাষের জন্য কোয়ালিটি পোনা উৎপাদন করা সম্ভব। সেটাও এখন ব্যাহত হচ্ছে এই প্রজনন ক্ষেত্রগুলো নষ্ট। আচ্ছা, এই যে জলবায়ু পরিবর্তন বললেন, বিভিন্ন রকম ভাবে দূষণের কথা আপনি বললেন, নদী নালা খাল বিল এগুলো হয়তো সংকুচিত হয়ে যাচ্ছে সে কথা বললেন, কিন্তু বলা হচ্ছে যে এই 54 প্রজাতির মাছ ঝুঁকিপূর্ণ 28 প্রজাতির বিপন্ন এবং মহাবিপন্ন 12 প্রজাতি, মানে এগুলো যদি একসময় হারিয়ে যায় বা এখন যদি মহাবিপন্ন যেগুলো বলা হচ্ছে সেগুলো তো আর পুনরুদ্ধার করা সম্ভব না, কঠিন। তো সেই ক্ষেত্রে এই সবগুলো প্রজাতি এরকম যদি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে, তাহলে এগুলোর ব্যাপারে কি আমাদের করণীয় কিছুই নেই করার? না, করণীয় আছে। আসলে যে বলা হচ্ছে যে লাস্টে আইউসিএন হিসাব অনুযায়ী প্রায় 64 প্রজাতির মাছকে ওনারা আইউসিএন হুমকির মধ্যে দেখছে, এবং সেখানে প্রায় 30 প্রজাতির মাছ সংকটাপন্ন এবং 9 প্রজাতির অতি সংকটাপন্ন ওরা যেটা বলছে। এতে এই মাছগুলো আসলে মানে হারিয়ে যাচ্ছে। অথচ দেখেন যে এই যে চাষের মাছ ছাড়া এই ছোট মাছগুলো, যার অধিকাংশই ছোট মাছ যেগুলো প্রকৃতি থেকে মানুষ আগে পেত, সেগুলো কিন্তু ভালো আপনার পুষ্টির উৎস, এবং সেখানে অনেক ক্যালসিয়াম, ফসফরাস, বিভিন্ন খনিজ লবণ মানুষ পেত। এবং ছোট মাছ আপনি জানেন ভিটামিন এর একটি উৎস, অন্ধত্ব, রাতকানা রোগের জন্য বা অন্যান্য রোগের একটি উৎস ছিল, সেগুলো কিন্তু মানুষ আর পাচ্ছে না। যার ফলে এখন আমাদের করণীয় আছে, আমাদেরকে যে অবৈধভাবে যে আমাদের জলাশয় দখল, সেগুলোকে আমাদের রোধ করতে হবে। এবং আপনার আমরা যে পরিবেশ দূষণ, সেই দূষণটাকে রোধ করতে হবে। তারপরে নির্বিচারে আমরা এখন যেটা হচ্ছে যে যখন শীতের শেষের দিকে জলাশয়গুলো একেবারে সম্পূর্ণ শুকিয়ে ফেলে সেচ দিয়ে সব মাছ ধরে ফেলা হচ্ছে, সেইটাকে আমাদের বন্ধ করতে হবে। এই বিষয়ে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং মিডিয়াগুলো ভূমিকা রাখতে পারে এই বিষয়গুলোকে দেখানো যে আসলে কি প্রভাব পড়ছে। এই বিষয়গুলোকে মিডিয়ার মাধ্যমে দেখিয়ে মানুষের সচেতনতা বৃদ্ধি করা, মৎস্য আইন যেগুলো আছে সেই আইনের যথাযথ প্রয়োগ ঘটাতে হবে। শুধু কাগজে কলমে আইন না, যে আমাদের ফাঁস জাল দিয়ে মাছ ধরা যাবে না, কিংবা আপনার ছোট আকারের মাছ ধরা যাবে না, কিংবা ব্রিডিং সিজনে প্রজননক্ষম বা ডিমওয়ালা মাছ ধরা যাবে না। এই বিষয়গুলো আসলে শুধু কাগজে কলমে থাকলে হবে না, এগুলোকে আমাদের প্রয়োগ করতে হবে। প্রয়োগ করলে গিয়ে আমরা তখন এই মাছগুলোকে আমরা রক্ষা করতে পারবো। এছাড়াও আবার আরেকটা বিষয় যে জলাশয়গুলো পলি দিয়ে ভরাট হয়ে যাচ্ছে, সেগুলোকে আমরা আবার খনন করে সেখানে মাছের জলাধার তৈরি করে, সংরক্ষণ করে বা অভয়াশ্রম তৈরি করে, যেখানে মাছ প্রজনন ঘটায়, যেখানে মাছ বিচরণ ক্ষেত্রে কিছু কিছু জায়গা সেখানে টোটালি মাছ ধরা যাবে না। অলরেডি অনেকগুলো অভয়াশ্রম সরকার ঘোষণা হয়েছে, কিন্তু সেগুলোর
ঘোষণা দিলে হবে না, তার প্রপার রক্ষণাবেক্ষণ এবং মনিটরিংটা করতে হবে। তাহলে কিন্তু এই মাছগুলোকে আমরা হয়তো আবার রক্ষা করতে পারবো। এবারে যে বর্ষার পানি যখন নেমে যাচ্ছে তখন আমরা দেখলাম যে নদীতে এক ধরনের জাল দিয়ে মাছ ধরা হচ্ছে, যেগুলো ঘাস লতাপাতা সহ বিভিন্ন ধরনের যে জলজ প্রাণী, শুধু ছোট মাছই নয়, সব কিছু একবারে জালের মধ্যে হয়তো আটকা পড়ছে। জেলেরা হয়তো এত কিছু হয়তো নিচ্ছে না বা তাদের কাজে লাগছে না, কিন্তু এই মাছগুলো বা এই জলজ প্রাণীগুলো ফেলে দেওয়া হচ্ছে, পরে এগুলো মারা যাচ্ছে। মানে এগুলোর বিরুদ্ধে মানে ব্যবস্থা নাকি সচেতনতা, কোনটা বেশি জরুরি? বা না, আসলে দুইভাবেই করতে হবে। আসলে যখন পানি শুকিয়ে যাচ্ছে বা যে পথে মাছ যাচ্ছে, এই পথটার মধ্যে একটা বড় মুখওয়ালা একটা জাল স্থাপন করে দেখা যায় সেট ব্যাগনেট গুলো ওগুলো করে সমস্ত কিছু সংগ্রহ করে ফেলছে, অথবা নদীর প্রবাহের মুখে বা কোনো একটা প্রবাহের মুখে কারেন্ট জাল স্থাপন করে সব ধরনের মাছ সেখানে ধরে ফেলা হচ্ছে। তো এগুলো আসলে আমাদের আইন আছে, আইন নেই যে তা না। তো আইনের শুধু আমাদেরকে মনিটর করতে হবে এবং আইন রক্ষাকারী বাহিনী এবং যে আমাদের যে বিভিন্ন জেলা পর্যায়ে যে মৎস্য অফিসাররা রয়েছেন তাদেরকে সহ তাদের সাথে করে নিয়ে এটাকে আসলে মনিটরিং করে সেটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে। আর সচেতনতা তো থাকতেই হবে। তাই মনে করি মিডিয়া শুধু এই বিষয়গুলো নিয়ে, যেগুলো মানুষের ক্ষতিকারক যে সব সমস্যা তৈরি হচ্ছে বা মাছের বলেন বা অন্যান্য বিষয়ে, মিডিয়া আসলে শুধু কমার্শিয়াল দিকটা দেখলে চলবে না, নিজের স্বপ্রণোদিত হয়ে কিছু কিছু বিষয়ে ছোট ছোট ডকুমেন্টারি বা প্রতিবেদন প্রচার করতে পারে নিজের, তাহলে কিন্তু মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে এবং তাহলে কিন্তু আমরা অনেক কিছু থেকে রেহাই পাবো। মৎস্য অধিদপ্তর তারা বলছে যে মাছের যে প্রাকৃতিক বিচরণ স্থান, নদ নদী খাল বিলের যে রক্ষণাবেক্ষণ বা সংরক্ষণ, সেগুলোর দায়িত্ব তাদের একার নয়, তাহলে আর কার? যেটি হচ্ছে আমাদের কথা বলছেন সচেতনতা বৃদ্ধির জন্য, কিন্তু দায়িত্বপ্রাপ্ত নিশ্চয়ই কর্তৃপক্ষ আরো আছে। হ্যাঁ, জি, দায়িত্বরত কর্তৃপক্ষ যেমন পরিবেশেরটা যদি চিন্তা করেন যে পরিবেশ নষ্ট হচ্ছে, জল কারখানা বা আদার্স শিল্প কারখানার বর্জ্য এসে পড়ছে, এগুলোর জন্য আসলে পরিবেশ মন্ত্রণালয় জিনিসটা মনিটর করে আর কি। আর এমনি যে অবৈধভাবে মাছ ধরা, এই বিষয়গুলোতে মৎস্য মন্ত্রণালয় মানে প্রাণী ও মৎস্য সম্পদ মন্ত্রণালয় আছে, তার সাথে আমাদের সব বিষয়ে আইন রক্ষাকারী যারা সংস্থা আছে তারা তো রয়েছেই। আর ভূমি দখল হয়ে জলাশয় দখল, এগুলো তো ভূমি মন্ত্রণালয়। আসলে আমাদের একটা সমন্বিত উদ্যোগ দরকার, মানে মাছের যে বিষয়, কিন্তু এই মাছের উৎপাদনের সাথে বিভিন্ন সেক্টর বিভিন্ন সাইটগুলো জড়িত। আমাদের একটা সমন্বিতভাবে আমাদের পরিকল্পনা গ্রহণ করে সেইভাবে ব্যবস্থা নিতে হবে। মন্ত্রণালয় বিভাগীয় একটা সমন্বয় কমিটি গঠন করে বা এইভাবে ব্যবস্থা নিয়ে আমাদেরকে ব্যবস্থা নেওয়া দরকার। ডক্টর কাজী আহসান হাবিব, আমরা একটা ছোট্ট বিরতির পর আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, আরো কিছু খবরও আমাদের হাতে আছে, সেই খবরগুলো দেখিয়ে ফিরছি আমাদের আজকের অতিথির কাছে। আইন করেও বন্ধ করা যাচ্ছে না কোচিং বাণিজ্য। রাজধানীতেই নামকরা স্কুলের শিক্ষকরা বাসা ভাড়া নিয়ে গড়ে তুলেছেন কোচিং সেন্টার। বিশেষজ্ঞরা বলছেন, ক্লাসে পাঠদানে শিক্ষকদের অবহেলা আর শিক্ষা প্রতিষ্ঠানের মান নেমে যাওয়ায় শিক্ষার্থীরা ঝুঁকছে কোচিং এর দিকে। এই সমস্যার রাতারাতি সমাধান সম্ভব নয় উল্লেখ করে শিক্ষামন্ত্রী পরামর্শ দিলেন শিক্ষকদের মানসিকতায় পরিবর্তন আনার। খলিলুর রহমানের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন তোহা খান তামিম। রাজধানীর একটি স্কুলের একজন শিক্ষকের বাসা এটি। কথা বলতে চাইলে বন্ধ করে দিলেন দরজা। কৌশলে প্রধান ফটক পেরিয়ে প্রবেশ করে দেখা গেল ভেতরে চলছে রমরমা কোচিং বাণিজ্য। আইন অনুযায়ী অন্য শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ 10 জন শিক্ষার্থীকে নিজ বাসায় পড়ানোর সুযোগ থাকলেও অধিকাংশ স্থানে বাসা ভাড়া করে 40 থেকে 50 জন শিক্ষার্থীকে পড়াচ্ছেন শিক্ষকরা। কোচিং বাণিজ্য বন্ধে দেশের উচ্চ আদালতে রয়েছে নির্দেশনা। শিক্ষা মন্ত্রণালয় থেকেও জারি করা হয়েছে সুনির্দিষ্ট নীতিমালা। তারপরেও আইনের তোয়াক্কা করছেন না অসাধু শিক্ষকরা। আপনি পড়ান কোন স্কুলে? ও, কি নাম আপনার? আচ্ছা, এখানে আপনি কোচিং করাচ্ছেন? অভিভাবকদের অভিযোগ, সন্তানদের কোচিং করাতে গিয়ে একদিকে যেমন অতিরিক্ত টাকা খরচ করতে হয়, তেমনি অপচয় হয় সময়ের। সবাই তো পড়ে, আমি কেন পড়বো না? নিশ্চয়ই তাহলে আপা আমাকে মার্কস দিবে না আর আমি ফেল করে ফেলবো। শিক্ষকদের কাছে জিম্মি হয়ে গেছে। এখানে 1500 টাকা দিতে হয় বা কোথাও বোধ 1800 টাকাও নেই। সব সাবজেক্টে যদি পড়ায় তাহলে 1200 টাকার বেশি তারা কোনো মতেই নিতে পারবে না। সেটা পড়াতে হবে পিছিয়ে পড়া ছাত্রদের। কিন্তু দেখা যাচ্ছে যারা ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় তারাও সেখানে ক্লাস করে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সাম্প্রতিক জরিপ বলছে,
বলছে, একজন শিক্ষার্থীর পেছনে বছরে যে ব্যয় হয় তার 30% চলে যায় কোচিং সেন্টার বা প্রাইভেট টিউটরদের কাছে। 18% খরচ হয় বই খাতা ও শিক্ষা সরঞ্জামের পেছনে। মানসম্মত পাঠ্যপুস্তক আর শিক্ষা প্রতিষ্ঠানের অভাবেই শিক্ষার্থীরা কোচিং করতে বাধ্য হয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমরা যতক্ষণ আমাদের স্কুল কলেজগুলোকে ওইভাবে গুণগত মান সম্পন্ন করতে না পারি, ততদিন কোচিং সেন্টারের সঙ্গে যুদ্ধবিগ্রহ করে আসলে তেমন সুবিধা হবে না। শিক্ষামন্ত্রী বলছেন, জোর করে নয়, বরং শিক্ষকদের বুঝিয়ে কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে। সবাই মনে করে জোর করবেন, হুকুম দিলে হয়ে যাবে, আমাদের হুকুম দিলে হবে না। হয়তো ঘুষ দিয়া চাকরি নিছে, তাই তার মনে তো তখনই তার বিয়ে গেছে, আমি আস্তে আস্তে একসঙ্গে পড়াপড়ি করবো। নীতিমালায় বলা হয়েছে, অভিভাবকদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠান প্রধান অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করবেন। তবে প্রতি বিষয়ের জন্য মেট্রোপলিটন এলাকায় মাসিক 300 টাকা, জেলা শহরে 200 টাকা এবং উপজেলা বা স্থানীয় পর্যায়ে 150 টাকা হারে ফি গ্রহণ করা যাবে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। বলছিলাম, এই মাছ তো নতুন, আমাদের যে আগের যে দেশীয় যে মাছগুলো ছিল সেগুলো এখন হারিয়ে যাচ্ছে, বা মাছের যে বিচরণ ক্ষেত্র, জলাশয় বা জলাধার যেগুলো বলছি সেগুলো হারিয়ে যাচ্ছে, কিন্তু মাছ চাষ তো দেশে বাড়ছে। সেই জলাশয় না থাকলে তো মাছ চাষ হয়তো বাড়তো না। মানে এই পরিবর্তনটা বা বিবর্তনটা মানে কিভাবে শুরু হলো এবং এখন বাণিজ্যিকভাবে মাছের চাষটা হচ্ছে, মানে সেটা আমাদের স্বাস্থ্য, পরিবেশ এগুলোর জন্য কতটা উপযোগী? হ্যাঁ, আসলে চাষ আমাদের সবচেয়ে বড়, আমাদের পুষ্টির চাহিদা বা আমাদের যে আমিষের চাহিদা সেটা আমাদেরকে মেটাতে হবে। তো আমিষের চাহিদার দুটো উৎস, একটা হচ্ছে আপনার প্রাণীজ যে থেকে আরেকটা প্রাণীজ আমিষ, হ্যাঁ দুটো। তো মাছটা অনেক সহজলভ্য এবং দামে কম, এই জন্যই মানুষ মাছের দিকে ঝুঁকেছে এবং অনেক সুস্বাদু, যেহেতু অনেক বৈচিত্র্য আছে মাছের বিভিন্ন প্রজাতির। এই জন্য আস্তে আস্তে চাষের চেষ্টা শুরু হয়েছে। আস্তে আস্তে চাষ বাড়তে বাড়তে এখন আমরা অনেক দেশের বাইরেও রপ্তানি করছি। আমরা হ্যাঁ, চাষের মাত্রা অনেক বৃদ্ধি পেয়েছে। আমাদের পুষ্টির অনেকটা অংশ, প্রায় 60% আমিষের উৎস মাছ হয়েছে এবং উৎপাদন অনেক বেড়ে গিয়েছে। এখন স্বাস্থ্যের দিক চিন্তা করলে আসলে চাষ যখন আমরা চাষের মাছ যখন আমরা চাষ করব, সেই সময় আসলে পরিবেশটা স্বাস্থ্যকর থাকতে হবে। বিশেষ করে কিছুদিন আগেও বিভিন্ন রিপোর্ট হয়েছে যে মাছের যে খাদ্য, সেই খাদ্যটার যে ইনগ্রেডিয়েন্টস গুলো ব্যবহৃত হচ্ছে বানাতে, সেটার উৎসটা কি। তো আমরা যদি ভালো মানের খাদ্য উৎসগুলো ব্যবহার করে মাছের খাদ্য তৈরি করতে পারি, তাহলে মাছ সেই খাদ্য খেয়ে যখন বড় হবে, ওই মাছে কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই। অনেক সময় কথা উঠে, পেপারও আপনারা দেখেছেন, অনেক সময় অনেক রিপোর্টে এসেছে ট্যানারির বর্জ্য ব্যবহার করে খাদ্য তৈরি করা। তো এই বিষয়গুলোকে মানে আমাদের পরিহার করতে হবে এবং খুব স্ট্রিক্টলি আমাদেরকে সেটাকে বাধা দিতে হবে, এবং সেটা করলে, আর যদি আমাদের এই আমিষের যে মাছের যে খাদ্যটা, সেই খাদ্যটা যদি ভালো উৎস থেকে হয়, তাহলে ভালো মানের মাছ তৈরি হবে। এছাড়াও আবার আমরা অনেক সময় মাছ চাষ করতে গিয়ে নির্বিচারে বিভিন্ন ধরনের স্বাস্থ্য ভালো হওয়ার জন্য অ্যান্টিবায়োটিক, মানে যেই ডোজে ব্যবহার করার কথা তার থেকে বেশি ডোজে ব্যবহার করছি। তো ওইগুলো আমাদেরকে প্রোটেক্ট করতে হবে, চাষিদের সচেতন করতে হবে, সেগুলোর প্রয়োগ মাত্রা সম্পর্কে তাদেরকে জানাতে হবে। সেইগুলো যদি ঠিকমতো মেনটেন করা যায়, তাহলে কিন্তু আমাদের মাছের এই মাছ থেকে কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই। এবং এখন বর্তমানে যে চাষে এগুলো যেগুলো ব্যবহৃত হচ্ছে, সেটার মাত্রা অনেক পরিমাণ অনেক কম, এটা ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, যে মাছটা জলবায়ু পরিবর্তনের প্রভাব একটা যেমন পড়ছে আমাদের এই এশিয়ার, বিশেষ করে বাংলাদেশের যে পানি এবং ভূমির যে একটা আনুপাতিক হার ছিল, মৎস্য সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে সেটা একটা বড় ভূমিকা রেখেছে, কিন্তু এখন দেখছি যে সেই মানে জলাধারের পরিমাণটা যেমন কমছে, শতাংশের হিসেবে সেটি অনেক। তো সেই ক্ষেত্রে সামনের দিনগুলোতে এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের সামনে কি পথ খোলা রয়েছে? না, হ্যাঁ ঠিক আছে, এখন আমাদের জলাধারের মানুষের সংখ্যা বাড়ছে, সব দিক থেকে হলে ভূমি এবং একই সাথে সাথে জলাধারের পরিমাণও কমে আসছে। তো এটা তো একটা দিক রয়েছে, এবং সেগুলো কিভাবে মোকাবেলা করা যায় সেটা আগে বলেছি। বাট আপনি যে জলবায়ুর পরিবর্তনের কথা বললেন, হ্যাঁ, জলবায়ুর পরিবর্তনেও মৎস্য সম্পদের উপর একটি প্রভাব, হ্যাঁ, বড় আঘাত। যেমন জলবায়ুর পরিবর্তনের কারণে আমাদের প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বেড়ে গেছে, হঠাৎ বন্যা হচ্ছে, মাছ ভেসে যাচ্ছে, অতিবৃষ্টি হচ্ছে, যার কারণে সমুদ্র এলাকার মিঠা পানি লবণাক্ত, আমাদের যে আপনার যে আমাদের সামুদ্রিক যে কোস্টাল এরিয়াগুলোতে লবণাক্ততা বেড়ে যাচ্ছে, যার ফলে মাছ তার থাকার যে পরিবেশটা সেটা হারাচ্ছে। এবং আবার উত্তরাঞ্চলে
আগে যেই সময়টুকু জুড়ে পানি থাকতো হয়তো 6 মাস সেটার সময়টাও সংকুচিত হয়েছে, হয়তো 3-4 মাস থাকছে। তো এইভাবে আসলে আমাদের জলবায়ুর পরিবর্তনের কারণে মৎস্য সেক্টরে একটি বিরূপ প্রভাব পড়ছে। তবে সেটা মোকাবিলার কিছু আছে, যেমন প্রাকৃতিক যে দুর্যোগ, সেগুলোর যে আমাদের যে মানে পূর্ব থেকেই ঠিকমতো জানিয়ে দেওয়া, সেটাকে যে আমাদের পূর্বাভাসগুলো সে ব্যবস্থাটা স্ট্রং হওয়া। তারপরে আপনার যদি বন্যা হয়, বন্যার আগে মানুষ জানতে পারে, তাহলে সে তার যে পুকুর রয়েছে সেখানে বড় নেট দিয়ে তাকে ঘেরাও দিয়ে মাছগুলোকে রক্ষা করা। কিংবা আপনার লবণাক্ততা যেহেতু বেড়ে যাচ্ছে, তাহলে মাছ উৎপাদন তো আমাদের ধরে রাখতে হবে। লবণাক্ততা সহিষ্ণু যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোকে খুঁজে বের করে তার চাষ পদ্ধতি, পুনঃ উৎপাদন ব্যবস্থা আমাদের ডেভেলপ করতে হবে। আবার শুকনোর সিজনে যখন দেখা যাচ্ছে যে আগে মাত্র 3-4 মাস পানি থাকছে, শুষ্কতার পরিমাণ বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে ওই অল্প সময়ে যে মাছগুলো চাষ করা যায় সেগুলোকে খুঁজে বের করে তার যথাযথ চাষ ব্যবস্থা এবং পুনঃ উৎপাদন ব্যবস্থা আমাদের ডেভেলপ করতে হবে, উদ্ভাবন করতে হবে, এবং সেইভাবে আমাদেরকে বিষয়গুলোকে মোকাবেলা করতে হবে। ডক্টর আহসান হাবিব, আমরা এই পুষ্টির চাহিদা পূরণ করতে গিয়ে মাছ চাষের দিকে আমরা ঝুঁকছি। এ থেকে একদিকে যেমন হচ্ছে যে প্রাকৃতিক জলাধার থেকে যারা মাছ সংগ্রহ করতেন বা আহরণ করতেন তাদের তো সেই ধরনের প্রশিক্ষণ লাগতো না, কিন্তু এখন যখন আমরা চাষের দিকে ঝুঁকছি তখন কিন্তু পেশার দিক থেকে একটা পরিবর্তন ঘটছে। মানে তো সেই জায়গাতে আমরা কতটা প্রশিক্ষণের জায়গা থেকে কতটা তাদের উপযোগী প্রশিক্ষণ দিতে পারছি বা জানাশোনার ব্যবস্থা কতটা করছি? আমরা আসলে যথাযথ নিয়ম পালন করে আমরা যদি মাছ চাষ করতে পারি, তাহলে একদিকে যেমন উৎপাদন বাড়বে এবং মৎস্য চাষী যারা আছে, যারা চাষ করে, তারা বিভিন্ন ক্ষতিগ্রস্ততার দিক থেকে মানে মুক্ত পাবে। তারা যদি নিয়ম কানুন না জেনে করে তাহলে উৎপাদন কমে যাচ্ছে। অনেক সময় অধিক ঘনত্বে যদি চাষ করতে যায় নিয়ম না জেনে, তাহলে হয়তো মাছে রোগ তৈরি হচ্ছে, তো সে ক্ষতির মানে সম্মুখীন হচ্ছে। সেগুলোকে আসলে বাধা দেওয়া যায় যদি তাদেরকে যথাযথ প্রশিক্ষণ দেওয়া যায় এবং সচেতন করা যায়। এবং এই বিষয়ে আসলে মৎস্য অধিদপ্তরের মূল দায়িত্ব, তারা সেই দায়িত্বটা পালন করছে। এবং আপনারা জানেন থানা পর্যায়ে আমাদের উপজেলা ফিশারিজ অফিসার আছে, জেলা ফিশারিজ অফিসার আছে, তারা এই বিষয়টা ওই জেলা বা উপজেলায় তারা জিনিসটাকে অবলোকন তারা করে এবং তারা এটা দেখাশোনা করে এবং সেইভাবে তাদেরকে মৎস্য সম্প্রসারণ মানে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে। এছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তর যাচ্ছে, তারাও কিন্তু এই মাছ চাষের বিভিন্ন ট্রেনিং গুলো দিয়ে থাকে এবং তারা দেওয়ার মাধ্যমে আসলে যারা মাছ চাষ করতে চায় তাদেরকে আসলে ট্রেনিং দিয়ে তাদেরকে প্রশিক্ষিত করে, মানে প্রশিক্ষণ নিয়েই চাষে নামা উচিত। এবং এই যে গত মাছ চাষ বৃদ্ধি পেয়েছে, অধিকারে মানুষ কিন্তু এখন মাছ চাষ এবং মৎস্য সেক্টরে ইনভলভ হচ্ছে। গত 5 বছরে প্রায় 6 লক্ষ মানুষ বলা হচ্ছে যে এই সেক্টরে ইনভলভ হয়েছে। তো এইভাবে দিনে দিনে কিন্তু মানুষের ইনভলভমেন্ট বাড়ছে, যেহেতু চাষটা বাড়ছে। আপনারা যারা মানে গবেষণা করেন বা এই সেক্টরটা নিয়ে কাজ করেন, নতুন জাত বা সংকরায়নের কথা আমরা বলি, তো সেই জায়গাতে কতটা সফলতা পাচ্ছেন? এখন আসলে নতুন জাত মানে যেসব নতুন জাত বলতে আসলে আমরা একটি জাত তো আছেই, কিন্তু অধিক বর্ধনশীল যে আপনার ভ্যারাইটি, সেটা তৈরি করার বিভিন্ন ধরনের গবেষণা চলছে। যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো থেকে গবেষণা হচ্ছে, তারপরে বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট যারা আছে তারাও গবেষণা করছে। গবেষণা করে আসলে খুব বর্ধনশীল নতুন জাত তৈরি করছে। আসলে এটার মূল প্রিন্সিপালটা হচ্ছে যে বিভিন্ন যে মাছগুলো আছে সেখান থেকে বড় বড় জাতগুলো কালেক্ট করে তাদের মধ্যে ক্রস ঘটিয়ে এরকম কয়েকটা জেনারেশন করলে একসময় জিনটা ফিক্স হয়ে যায় এবং তখন তারপরে একটা ভালো জাত পাওয়া যায় যেটা অধিক বর্ধনশীল। এবং এইভাবে আমাদের নতুন নতুন জাত তৈরির জন্য গবেষণা চলছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর কাজী আহসান হাবিব। অন্য কোনো দিন হয়তো অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আহসান হাবিবের সঙ্গে কথা বলছিলাম বাংলাদেশের মৎস্য সম্পদ এবং মৎস্য চাষ বিষয়ক নানা তথ্য আমরা তার কাছে জানছিলাম। দর্শক, চলে যাচ্ছি পরের খবরে। সম্প্রতি রাজধানীতে মোবাইল চুরি, ছিনতাই ও হারানোর ঘটনা বেড়েছে। ভুক্তভোগীরা বলছেন মোবাইল সেটের সঙ্গে নিবন্ধিত সিম ছিনতাই হওয়ায় বড় ধরনের অপরাধ করেও পার পেয়ে যেতে পারে অপরাধীরা।
ফোন হারানো বা চুরি হওয়ার সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ ডিএমপির। বিশ্লেষকরা বলছেন, চুরি ছিনতাই দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে জনবান্ধব হতে হবে। ফখরুল শাহিনের রিপোর্ট। বাহিরে চোখ মেললেই দেখা যায় পথ চলতে, বন্ধুদের আড্ডায় বা যানবাহনে বসে অসতর্কভাবে ফোন ব্যবহার করছেন অনেকে, যার ফলে প্রতিনিয়ত ঘটছে ফোন চুরি, ছিনতাই বা হারানোর মতো অপ্রীতিকর ঘটনা। রাজধানীর বিভিন্ন থানায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন গড়ে 4 থেকে 5 জন লোক ফোন সংক্রান্ত বিষয়ে থানায় আইনি ব্যবস্থা নিতে আসেন। এর ফলে ফোন ফিরে না পেলেও তা দিয়ে কোনো অপরাধ হওয়া সম্ভব না বলে মনে করেন অনেকে। জিডি করলাম, আমার একটা মোবাইল হারানো গিয়েছিল টিএসসিতে, এখানে বৈশা চা খাইতেছিলাম, হঠাৎ করে আমার পকেট থেকে আমার মোবাইলটা নাই। বালিশের পাশে রেখে ঘুমাইছিলাম, কে বা কারা এটা জানলা পাশ দিয়ে নিয়ে যায়। যেহেতু এটা নিবন্ধিত সিম, পরের দিন আমি উত্তরাপদের থানায় গিয়ে আমি এটা একটা সাধারণ জিডি করি। ডিএমপি বলছে, ফোন চুরির সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নিলে অপরাধীদের আটক করতে সুবিধা হবে। মোবাইল যদি হারিয়ে যায় অথবা চুরি হয় অথবা ছিনতাই হয়, যিনি ইউজার এই মোবাইলের, তিনি অবশ্যই থানাতে এই বিষয়টি তার রিপোর্ট করা উচিত। সিমটি যদি বন্ধ না করেন তাহলে হয়তো যে কোনো ধরনের অপরাধ সংগঠিত করতে পারে। বিশ্লেষকরা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন না করায় বাড়ছে চুরি ছিনতাইয়ের ঘটনা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার যে কর্মকাণ্ড, যে জন্য তারা কাজ করেন, সেটা যদি আমরা দেখতে পাই যে সেটা বন্ধ হচ্ছে না, জনগণের হয়রানি হচ্ছে আর অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যে পর্যাপ্ত দক্ষ কিংবা সক্ষম না, সেই বিষয়টাকে স্পষ্ট করে। বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতার কারণে শতকরা 20 জন মোবাইল চোর আটক করা সম্ভব হচ্ছে বলে জানায় ডিএমপি। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সভাকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক শুরু হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মোস্তফা মাহবুব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহবুব, সকাল 10:30 নাগাদ কিন্তু এই বৈঠক শুরু হয়েছে। আমি এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে আজকে 6টি নতুন প্রকল্প কিন্তু অনুমোদনের জন্য আজকে টেবিলে ওঠানো হয়েছে এবং এই প্রকল্পগুলো নিয়ে কিন্তু কথা বা আলোচনা হচ্ছে। তো এইসব প্রকল্পে আসলে প্রাক্কলিত ব্যয় সেটি ধরা হয়েছে 1095 কোটি টাকার মতো। এর মধ্যে আসলে 420 কোটি টাকার মতো আছে প্রকল্প সহায়তা। একটু বলে রাখতে চাই, আসলে বাংলাদেশ এবং ভারত, নেপাল এবং ভুটান সহ যে 4টি দেশের মধ্যে আঞ্চলিক যে যোগাযোগ বা বাণিজ্যিক সম্পর্ক বা বাণিজ্য সম্প্রসারণের জন্য যে প্রকল্প, সেই একটি আঞ্চলিক যোগাযোগ প্রকল্প চলছে। সেই প্রকল্পের অংশ হিসেবে কিন্তু আজকে একটি প্রকল্প উঠেছে যেটি আসলে বাংলাদেশের দিক থেকে আসলে যেটি বলা হচ্ছে যে আখাউড়া এবং আগরতলা যে রেল সংযোগ, সেই রেল সংযোগকে কিন্তু ডুয়েল গেজে রূপান্তরিত করার একটি প্রকল্প কিন্তু আজকে একনেকে এসেছে, যেটি একটি নতুন প্রকল্প। এতে কিন্তু প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় 477 কোটি টাকার মতো, যার মধ্যে 420 কোটি টাকা প্রকল্প সহায়তা দেবে ভারত সরকার। এর মধ্যে দিয়ে কিন্তু আসলে যে ভারতের সঙ্গে বা আগরতলার সঙ্গে যে রেল যোগাযোগ, সেটি আরো উন্নত করা সম্ভব হবে এবং এর ফলে আসলে যে বাণিজ্যিক যে যোগাযোগ, সেটি আরো জোরদার হবে এবং এই যোগাযোগকে কাজে লাগিয়ে কিন্তু আসলে প্রতিবেশী দেশ যেগুলো আছে, ভুটান, নেপাল এবং ভারতের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্যিক যোগাযোগ, সেটি আরো দৃঢ় হবে বলে কিন্তু ধারণা করা হচ্ছে। তো এই প্রকল্পটি নিয়ে কিন্তু আসলে আজকে একনেক বৈঠকে আলোচনা করা হচ্ছে এবং যে 6টি প্রকল্প আসলে আজকে টেবিলে এসেছে, সেই প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প বা আজকের বৈঠকের আসলে সবচেয়ে বড় প্রকল্প কিন্তু এই প্রকল্পটি। এছাড়া আসলে আরেকটি প্রকল্পের কথা আপনাকে বলতে চাই যে ভৈরব রিভার বেসিন এলাকায় যে জলাবদ্ধতার সমস্যা, সেই জলাবদ্ধতার সমস্যা দূরীকরণ এবং সুপেয় পানির সরবরাহকরণ, যে সেজন্য কিন্তু আসলে একটি প্রকল্প এখানে আনা হয়েছে এবং এই প্রকল্পটিও কিন্তু একটি নতুন প্রকল্প। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 272 কোটি 82 লাখ টাকা। এর ফলে আসলে কিন্তু ওই অঞ্চলে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়, সেই জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে এবং ওই অঞ্চলে আসলে এই প্রকল্প এলাকায় যে সমস্ত মানুষ বসবাস করেন, তাদের জন্য সুপেয় পানি সরবরাহ করাও কিন্তু সম্ভব হবে। তো বৈঠক শেষ হলে আসলে জানা যাবে যে এই 6টি প্রকল্পের মধ্যে কতটি অনুমোদন পেল এবং কোনো সংশোধনী আছে কিনা। বৈঠক শেষে কিছুক্ষণ পরে পরিকল্পনা মন্ত্রী কিন্তু সাংবাদিকদেরকে ব্রিফিং করবেন। তো এতক্ষণ পর্যন্ত এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ।
শেরেবাংলানগর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোস্তফা মাহমুদ। মাদারীপুরে আড়িয়াল খাঁ নদের একটি অংশ ড্রেজিং এর পর বালু দিয়ে ভরাট করে নির্মাণ করা হচ্ছে ইকো পার্ক। নদটি ভরাট করে পার্ক নির্মাণ করায় স্থানীয়দের পাশাপাশি ক্ষুব্ধ উন্নয়ন সংগ্রাম পরিষদের নেতারা। অবশ্য নৌ পরিবহন মন্ত্রী বলছেন, আড়িয়াল খাঁ নদের পাড়ে পার্কটি নির্মাণ হলে নদটি কেউ দখল করতে পারবে না। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আড়িয়াল খাঁ নদের তীরে গড়ে উঠেছে মাদারীপুর শহর। এই শহরের মানুষের চিত্ত বিনোদনের জন্য পুরনো ট্রলার ঘাট এলাকায় 2014 সালে 37 লাখ টাকা ব্যয়ে একটি ইকো পার্ক নির্মাণ করা হয়। এরই পাশে আড়িয়াল খাঁ নদের একটি অংশে বাঁধ দিয়ে ড্রেজারের মাধ্যমে বালু দিয়ে ভরাট করা হচ্ছে। এখানে নির্মাণ করা হবে অত্যাধুনিক মানের আরেকটি ইকো পার্ক। মাদারীপুরবাসীর জন্য চিত্ত বিনোদনের একটি স্থান হলেও নদটি ভরাট করায় শহরবাসী দেখতে পাবে না প্রমত্তা আড়িয়াল খাঁর ঢেউ, আর শুনতে পাবে না স্রোতের গর্জন। আগে এই জায়গায় অনেক সরু ছিল এবং কি পানি 50 হাত 30-40 হাত পানিও ছিল জায়গায়। মাটির প্রবণতার কারণে নদীটা ছোট হয়ে গেছে এখন, আর নদী ছোট হওয়ার কারণে আমাদের গোসল করতে অনেক দূরে যেতে হয়। পার্ক হচ্ছে আমাদের বিনোদনের জন্য দরকার, কিন্তু নদী ভরাট করে না। মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের নেতারা বলছেন, আড়িয়াল খাঁ নদটি ভরাট করে পার্ক নির্মাণে মূলত পরিবেশকে ফেলে দেওয়া হয়েছে হুমকির মুখে। এতে নদটির গতিবেগ পরিবর্তন হতে পারে। যদি নদীটির পথ পরিবর্তিত হয় বা নদীটি মরে যায়, তাহলে এই অঞ্চলের চাষাবাদের ক্ষেত্রে এটির একটি ব্যাপক বিরূপ প্রভাব পড়বে। অবশ্য নৌ পরিবহন মন্ত্রী ভরাটের পক্ষে সাফাই গিয়ে দাবি করেন, পার্কটি নির্মাণ হলে কেউ নদটি দখল করতে পারবে না। প্রভাব তো পড়বেই না, বরং নদী কেউ যদি অবৈধভাবে দখল করার চিন্তা করে তাহলে সেইটার হাত থেকে রক্ষা করা যাবে। ইতিমধ্যে ঢাকার চারদিকে আমরা প্রায় 20 কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করার ফলে এই জায়গাগুলো আর কেউ পুনঃ দখল করার চিন্তা বা সুযোগ পাচ্ছে না। তারই ধারাবাহিকতায় মাদারীপুরে আমরা নদীর পাড় দিয়ে ওয়াকওয়ে করতে যাচ্ছি। চলতি অর্থ বছরেই পার্কটি নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী। সময় সংবাদ, মাদারীপুর। পটুয়াখালীতে দ্রুত গতিতে এগিয়ে চলছে 1320 মেগাওয়াট কয়লা ভিত্তিক পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামো নির্মাণ কাজ। তবে ভূমি অধিগ্রহণ নিষ্পত্তি না হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয়রা। জেলা প্রশাসক বলছেন, ক্ষতিপূরণে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হয়েছে। পরিবেশবিদদের মতে, বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ হলে সমুদ্রের প্রাণী সহ পরিবেশের ক্ষতির আশঙ্কা রয়েছে। মনির হোসেন বাদলের তথ্য ও সুজন দামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে দ্রুত গতিতে এগিয়ে চলছে 1320 মেগাওয়াট কয়লা ভিত্তিক পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামো নির্মাণ কাজ। প্রায় 1000 একর জমির উপর নির্মিত এই বিদ্যুৎ কেন্দ্রটি 2019 সালের মধ্যেই উৎপাদনে যেতে সক্ষম হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে ভূমি অধিগ্রহণ নিষ্পত্তি না হওয়ায় অনিশ্চয়তার মধ্যে রয়েছে 135টি পরিবার। এখন তো টাকা পাটা কইতা যাস না, কাল না বসে দালাল এরকম করতে আছে। বসত ভিটা ছাড়া কিছু নেই। বসত ভিটাটা যদি আমরা ছেড়ে যাই তাহলে কোথায় থাকবো? জমিগুলি চাষাবাদ করে আমরা খাই এবং এই জমির উপরেই আমাদের জীবিকা নির্বাহ হয়। মা বাবার কবর আছে, দাদা দাদির কবর আছে। আমরা এরূপ আবদ্ধ করছি যে আমার দাদা দাদির কবর যে সে বাঁচাইয়ে দেয়। অবশ্য জেলা প্রশাসক বলছেন, ভূমি অধিগ্রহণ দ্রুত নিষ্পত্তি করতে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হয়েছে। ধানখালী ইউনিয়ন পরিষদ থেকে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ভূমির মালিকগণ ভূমি অধিগ্রহণ সংক্রান্ত সকল সেবা পাচ্ছেন। এদিকে কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ হলে সমুদ্রের প্রাণী সহ পরিবেশের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন এ পরিবেশবিদ। প্রায় 8-10 কিলোমিটার এলাকায় কাছাকাছি ফসলের ব্যাপক ক্ষতি হবে, নদীর মাছের ক্ষতি হবে, এমনকি সমুদ্রের যে এর বর্জ্যগুলো নদীর মাধ্যমে নেমে যাবে, সমুদ্রেরও মাছ সম্পদের বিশাল ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে প্রকল্প প্রকৌশলী বলছেন, উন্নত প্রযুক্তি ব্যবহার করায় পরিবেশের কোনো ক্ষতি হবে না। অনেকে মনে করি যে না আমাদের পরিবেশের অনেক ক্ষতি হবে, কিন্তু আমরা আমাদের যে টেকনোলজি ইউজ করতেছি এই টেকনোলজির মাধ্যমে আশা করি আমাদের পরিবেশের কোনো ক্ষতি হবে না। কয়লা ভিত্তিক পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে 782 কোটি 62 লাখ টাকা। সময় সংবাদ, পটুয়াখালী। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বঙ্গবন্ধুর অর্থনৈতিক মুক্তি অর্জনের স্বপ্ন এখন পূরণ না হলেও সর্বদলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করে বর্তমান সরকার গণতন্ত্রকে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছে। গতকাল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী একথা বলেন। অর্থনৈতিক মুক্তি অর্জনের পথে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী আরও বলেন, জনগণের সব ধরনের সেবা নিশ্চিত করতে আগামী দিনেও বড় বাজেট দেয়া হবে।
শোক দিবসের আলোচনায় অংশ নিয়ে বক্তারা বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক অজেয় বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে তরুণদের জঙ্গি ও সন্ত্রাসবাদকে রুখে দিতে এগিয়ে আসার আহ্বান জানান। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে সবার সহযোগিতা কামনা করে বলেন, এই বিশ্ববিদ্যালয় কখনোই জঙ্গি কার্যক্রমকে প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতেও দেবে না। বঙ্গবন্ধু গণতন্ত্র চেয়েছেন মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য, সেটা আমরা মোটামুটি ভাবে এখন প্রায় করে ফেলেছি। যদিও তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিধান আমাদের দেশে নেই, সর্বদলীয় তত্ত্বাবধায়ক সরকারের ট্র্যাডিশন শেখ হাসিনা সৃষ্টি করে যাচ্ছেন, ইতিমধ্যে সেটা প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং গণতন্ত্র আমরা মোটামুটিভাবে একটা শক্ত ভিত্তির উপর এখন প্রতিষ্ঠা করেছি। অর্থনৈতিক মুক্তি আমরা সকলের জন্য এখনো নিশ্চিত করতে পারিনি, কিন্তু আমরা সেটা নিশ্চিত করার পথে রয়েছি। বঙ্গবন্ধুর 41তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গরিবদের মাঝে খাবার বিতরণ করেছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। সোমবার রাজধানীর বাংলা মোটরে সংগঠনটির কার্যালয়ে চত্বরে শোক দিবসের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় রিহ্যাবের প্রথম সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া সহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চলতি সপ্তাহেই ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক, এফবিআই ও যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সঙ্গে সাক্ষাৎ করবে বাংলাদেশ ব্যাংক। সাইবার হামলায় বেহাত হওয়া 8 কোটি 10 লাখ মার্কিন ডলার উদ্ধার প্রক্রিয়ার অংশ হিসেবেই নিউ ইয়র্কে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, আগামী মঙ্গলবার থেকে আলোচনা শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের দুজন কর্মকর্তা। তারা জানিয়েছেন, এখনও শনাক্ত না হওয়া অর্থ চুরির নেপথ্যে থাকা ব্যক্তিদের খুঁজে বের করার ব্যাপারে সহযোগিতা চাওয়া হবে যুক্তরাষ্ট্রের কাছে। তবে আসলেই সাইবার হামলার ঘটনাটি কিভাবে ঘটেছে এবং হামলা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক কি পদক্ষেপ নিয়েছে সেটিও দ্বিপাক্ষিক আলোচনায় প্রাধান্য পাবে বলে জানিয়েছেন নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের একজন কর্মকর্তা। দর্শক, রিজার্ভের চুরি হওয়া অর্থ উদ্ধার, জড়িত হ্যাকারদের খুঁজে বের করা সহ সাইবার নিরাপত্তা নিয়ে আলোচনা করতে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দল। সেখানে দেশটির গোয়েন্দা সংস্থা, ফেডারেল রিজার্ভ ব্যাংক এবং বিচার বিভাগের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে দলটির। এ বিষয়ে সবশেষ খবরাখবর জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শিয়াবুদ্দিন কিসলু। নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে আমাদেরকে জানিয়েছে যে আগামীকাল, স্থানীয় সময় আগামীকাল মঙ্গলবার এই সভাটি অনুষ্ঠিত হবে। আজকে আসলে এই সভাটি অনুষ্ঠিত হয়নি এবং এই ধরনের সভা সচরাচর এর আগে কখনো দেখা যায়নি। তবে এই ঘটনা কিভাবে ঘটেছে এবং এই অর্থ লোপাটের বিষয়ে বাংলাদেশ সরকার কি কি ধরনের পদক্ষেপ নিয়েছে এবং চুক্তি অনুযায়ী তাদের যে বিধিবাধ্যকতা এবং এই ঘটনার পরে এই ফেডারেল রিজার্ভ ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে যে কার্যক্রম, তাদের সেই কার্যক্রম স্বাভাবিককরণই হচ্ছে এই আলোচনায় প্রাধান্য পাবে। এছাড়া ভবিষ্যতে কিভাবে এ ধরনের অর্থ লোপাট বন্ধ করা যায় সেটি আসলে মূল লক্ষ্য। তবে এই সংশ্লিষ্ট সূত্রে আরো আমি জানতে পেরেছি যেটি যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আফগানা মোহাম্মদ রাজি হাসান, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের আব্দুর রব, ব্যাংকের আইনজীবী আজমাউল হোসেন, ইনফরমেশন সিস্টেমের ডেভেলপমেন্ট বিভাগের দেবদুলাল রায় এবং অ্যাকাউন্ট বিভাগ থেকে জাকির হোসেন বাংলাদেশ থেকে এই মিটিং এর উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে এসেছেন। তবে আমরা আশা করছি যে আগামীকাল মঙ্গলবার যে কোনো সময় এই সভা অনুষ্ঠিত হবে এবং সেই সভার পরেই আসলে বিস্তারিত জানা যাবে যে এই সভা থেকে কি ধরনের সিদ্ধান্ত বেরিয়ে এসেছে। ফেডারেল রিজার্ভ ব্যাংক তারা অত্যন্ত আমি বলবো যে গুরুত্বের সাথেই এ ধরনের আলোচনাকে দেখছেন এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেটি তো বটেই। তারা তাদের সেই দিক থেকে তারা তো সেই বিষয়টি দেখছে। তবে মূল যে বিষয়টি তারা মনে করছে যে আসলে বাংলাদেশ সরকার এই ঘটনার পরে কি কি ধরনের পদক্ষেপ নিয়েছে, বাংলাদেশ সরকারের আন্তরিকতাটা
কি পর্যায়ে রয়েছে, এই বিষয়গুলো, এই টাকা উদ্ধার এবং এই ধরনের ভবিষ্যতে যেন ঘটনা না ঘটে সেই বিষয়টি তারা জানতে চায়। মূলত তাদের এই ফোকাসটা এখন খুবই বেশি জরুরি জানা এই কারণে, যাতে ইন ফিউচারে এ ধরনের ঘটনা না ঘটে। শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রেই নয়, এটি তো সারা বিশ্বেরই একটি জন্য বড় মাথা ব্যথার কারণ। তার কারণ বিশ্বের বিভিন্ন দেশ এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলো এর সঙ্গে জড়িত রয়েছে, যে কারণে আমার সূত্রগুলো বলছে যে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রতিনিধিদের এবং এফবিআই প্রতিনিধিদের যৌথ যে বৈঠকটি হবে আগামী কাল স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শিহাবুদ্দিন কিসলু। দর্শক, এ পর্যায়ে জানাবো ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন পরিস্থিতির খবরাখবর। চলে যাচ্ছে ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইট tscbd.org-তে। দর্শক, আজকের দিনের শুরু থেকে কিন্তু বেশ নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসসির প্রধান যে সূচক এক্স সেটিতে লেনদেন শুরু হয়েছে। সকাল 10:30টার লেনদেন শুরুর পর থেকে এখন পর্যন্ত 101 কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে যেটি হচ্ছে দাম বেড়েছে 122টি কোম্পানির, কমেছে 109টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে 57টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। 3টি সূচক ডিএসসির প্রধান সূচক এক্স এখন নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন করছে, 4576 পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসসির যে বাছাই সূচক 30 ইন্ডেক্স সেটিও 1 পয়েন্ট কমে 1774 পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসসির সরিয়া ইন্ডেক্স এটি কিছুটা ঊর্ধ্বমুখী একটা প্রবণতার মধ্য দিয়ে লেনদেন করছে, এর সূচক ঊর্ধ্বমুখী এবং এখন অবস্থান করছে 1122 পয়েন্টে। যদি শীর্ষ 20-এর যে কোম্পানিগুলো আছে এখন পর্যন্ত অবস্থান করছে, 1 নম্বর স্থানে বিএসসিসিএল বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড 109 টাকা 60 পয়সা দর নিয়ে অবস্থান করছে শীর্ষ 20-এর 1 নম্বর স্থানে। 111 টাকা সর্বোচ্চ দর, সর্বনিম্ন 107 টাকা 90 পয়সা এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 108 টাকা 30 পয়সা। ইন পলিমার রয়েছে 2 নম্বর স্থানে 96 টাকা দর নিয়ে, 96 টাকা 70 পয়সা সর্বোচ্চ দর, সর্বনিম্ন 94 টাকা 90 পয়সায় নেমে এসেছিল প্রতিটি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দর। এবং আমরা গতকালের সর্বশেষ লেনদেনের মধ্যে দেখতে পাচ্ছি 94 টাকা 30 পয়সা। এসপিসিএল রয়েছে 152 টাকা দর নিয়ে 3 নম্বর স্থানে, 152 টাকা 90 পয়সা সর্বোচ্চ দর, সর্বনিম্ন 151 টাকা 20 পয়সা এবং গতকালের সর্বশেষ লেনদেনের মূল্য ছিল 151 টাকা 10 পয়সা। ফার্মা এড রয়েছে আজকে শীর্ষ 20-এর 4 নম্বর স্থানে 290 টাকা 70 পয়সা দর নিয়ে, 296 টাকা সর্বোচ্চ দর এবং সর্বনিম্ন 280 টাকা। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 277 টাকা 10 পয়সা। এমবি ফার্মা রয়েছে 5 নম্বর স্থানে 513 টাকা 70 পয়সা দর নিয়ে, এটি হচ্ছে সর্বোচ্চ দর, সর্বনিম্ন 489 টাকা এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল এই কোম্পানিটি 472 টাকা 40 পয়সা। ন্যাশনাল ফিড মিল লিমিটেড রয়েছে 6 নম্বর স্থানে 21 টাকা 40 পয়সা দর নিয়ে, 21 টাকা 60 পয়সা হচ্ছে সর্বোচ্চ দর এবং ন্যাশনাল ফিড মিলের সর্বনিম্ন দর আজকে যেটি হচ্ছে 21 টাকা 20 পয়সা এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল আরো 10 পয়সা কম, 21 টাকা 10 পয়সা। এসআইবিএল এটি রয়েছে 7 নম্বর স্থানে, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এটি 16 টাকা দর নিয়ে অবস্থান করছে 7 নম্বর স্থানে, এটি হচ্ছে সর্বোচ্চ দর, সর্বনিম্ন 15 টাকা 60 পয়সা এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল আরো 20 পয়সা বেশি, 15 টাকা 80 পয়সা। 8 নম্বর স্থানে অবস্থান করছে 48 টাকা 30 পয়সা দর নিয়ে যে কোম্পানিটি শীর্ষ 20-এর 8 নম্বর স্থানে অবস্থান করছে বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক্স লিমিটেড। এই কোম্পানিটি সর্বোচ্চ লেনদেন মূল্য দেখতে পাচ্ছে 48 টাকা 30 পয়সা এবং 48 টাকা 60 পয়সা সর্বোচ্চ দর, আর সর্বনিম্ন হচ্ছে 48 টাকা এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 47 টাকা 70 পয়সা। আমান ফিড রয়েছে 9 নম্বর স্থানে 81 টাকা 70 পয়সা দর নিয়ে, 81 টাকা 80 পয়সা সর্বোচ্চ দর, সর্বনিম্ন 81 টাকা 50 পয়সা এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 81 টাকা 20 পয়সা। ইবনে সিনা 10 নম্বর স্থানে অবস্থান করছে 254 টাকা দর নিয়ে, 254 টাকা 60 পয়সা, 254 টাকা 40 পয়সা সর্বোচ্চ দর, সর্বনিম্ন হচ্ছে 251 টাকা এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 249 টাকা 90 পয়সা।
বিএসসি রয়েছে 11তম স্থানে 443 টাকা 10 পয়সা দর নিয়ে, 448 টাকা সর্বোচ্চ দর, সর্বনিম্ন 442 টাকা 30 পয়সা। কেডি সল্ট রয়েছে, এটি কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড, এটি 12তম স্থানে অবস্থান করছে 64 টাকা 20 পয়সা দর নিয়ে, এটি হচ্ছে সর্বোচ্চ দর। আপতা বটল রয়েছে 13 নম্বর স্থানে, এমেরাল্ড অয়েল রয়েছে 14 নম্বর স্থানে, অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড রয়েছে 15তম স্থানে, লাফাসুমা সিমেন্ট 16তম স্থানে, অ্যাপেক্স ট্যানারি 17তম স্থানে অবস্থান করছে। মোটামুটি এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির সর্বশেষ খবর আমার হাতে। দর্শক, আবারও জানিয়ে দিচ্ছি এই সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। দখল ও দূষণের কারণে আশঙ্কাজনক হারে কমছে দেশীয় মাছের প্রজাতি। হুমকিতে টেকসই মৎস্য ব্যবস্থাপনা, কার্যকর ব্যবস্থা নিতে পারছে না মৎস্য অধিদপ্তর। বন্ধ করা যাচ্ছে না কোচিং বাণিজ্য, আইন অমান্য করে বাসা ভাড়া নিয়ে শিক্ষকরা গড়ে তুলছেন কোচিং সেন্টার। মানসিকতা পরিবর্তনের পরামর্শ শিক্ষামন্ত্রীর। মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে বালু ভরাট করে নির্মাণ করা হচ্ছে ইকো পার্ক, ক্ষুব্ধ স্থানীয়রা। পার্ক নির্মাণ হলে নদ দখল হবে না, মন্তব্য নৌমন্ত্রীর। এবং পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ভূমি অধিগ্রহণ নিষ্পত্তি না হওয়ায় দুশ্চিন্তায় ক্ষতিগ্রস্তরা, ওয়ান স্টপ সার্ভিস চালুর আশ্বাস জেলা প্রশাসনের। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।